আমাদের কলকাতা পূর্ব পাকিস্তানে, আমি সোনারপুরে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটা পূর্ব পাকিস্তানে, দার্জিলিং পূর্ব পাকিস্তানে। সেই সংগঠনটির নাম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতি। সেখানে হিন্দু সংস্কৃতি বিপন্ন, হিন্দুরা বিতাড়িত, হিন্দু সংস্কৃতি বিপন্ন। আমি তমগ্ন মুখার্জি, আর আপনারা দেখছেন টি নিউজ, দ্য এন্টায়ার নিউজ। আর আজকে আমাদের সঙ্গে এমন একজন মানুষ রয়েছে যিনি শুরু করেছেন পশ্চিমবঙ্গ দিবস। নমস্কার স্যার, আপনাকে টি নিউজে স্বাগত। পশ্চিমবঙ্গ দিবস, এই যে দিনটি ঠিক কিভাবে আপনার মাথায় এলো বা কিভাবে আপনি ভাবলেন যে এই দিনটি শুরু করবেন? নমস্কার। পশ্চিমবঙ্গ দিবস অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্মদিন, কিভাবে পশ্চিমবঙ্গ রাজ্যটা সৃষ্টি হলো তার একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। কিন্তু পশ্চিমবঙ্গ তৈরির সেই ঐতিহাসিক প্রেক্ষাপট এবং যে সমস্ত মনীষীরা সে সময়ের প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই রাজ্য সৃষ্টি করেছিলেন, তাদের ইতিহাসটা সম্পূর্ণ চাপা দেওয়া হয়েছিল। আমি পড়াশোনার সূত্রে ইতিহাসের ছাত্র হিসাবে পড়াশোনা করতে করতে জানতে পারি যে যখন ধর্মের ভিত্তিতে ভারত ভাগ হতে যাচ্ছে, সে সময় ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী যে সমস্ত রাজ্য 1946 সালে যে সমস্ত রাজ্য, যে সমস্ত প্রভিন্স মুসলিম অধ্যুষিত, সেই রাজ্যগুলি পাকিস্তানে চলে যাবে। সেই নিয়ম অনুযায়ী 56% মুসলিম অধ্যুষিত এবং 46 সালে মুসলিম লীগ জয়যুক্ত হওয়ার পরে যেখানকার প্রধানমন্ত্রী সুহরাওয়ার্দী, সেই বঙ্গ প্রদেশটি মুসলিম অধ্যুষিত হওয়ায় গোটাটাই পাকিস্তানে চলে যাওয়ার কথা। এই যে ইতিহাস, এটা আমি প্রথম মানুষের সামনে নিয়ে আসার চেষ্টা করি। এবং তারপর ইতিহাস হলো যে যখন এই পরিকল্পনা চলছে, ভারত ভাগের পরিকল্পনা চলছে এবং ভারত ভাগের সময় গোটা বঙ্গপ্রদেশ অর্থাৎ এখনকার যে পশ্চিমবঙ্গ, এখনকার যে বাংলাদেশ, এই গোটাটাই পূর্ব পাকিস্তানে, আমাদের কলকাতা পূর্ব পাকিস্তানে, আমি সোনারপুরে বসে ইন্টারভিউ দিচ্ছি, এটা পূর্ব পাকিস্তানে, দার্জিলিং পূর্ব পাকিস্তানে, দার্জিলিং থেকে শুরু করে আর দক্ষিণ 24 পরগনা পর্যন্ত পশ্চিমবঙ্গের যতগুলো জেলা সবই পূর্ব পাকিস্তানে 1946 সালে চলে যাওয়ার কথা, জিন্নার কবলে চলে যাওয়ার কথা, সুহরাওয়ার্দীর কবলে চলে যাওয়ার কথা। তাহলে কিভাবে এই বঙ্গ ভাগ হলো এবং কীভাবেই বা বঙ্গ ভাষাভাষী পশ্চিমবঙ্গ ভারতবর্ষের সঙ্গে রইল, সেই চিত্তাকর্ষক ইতিহাসটি আমি মানুষের মধ্যে নিয়ে যাওয়ার জন্যেই একটি সংগঠন তৈরি করি। সেই সংগঠনটির নাম পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতি। এবং 20 জুন তারিখে, যেদিনে কিনা পশ্চিমবঙ্গ সৃষ্টি হয়েছিল, সেই দিনটি আমি পালন করা শুরু করি। যখন এই গোটা বাংলা পাকিস্তানে চলে যাওয়ার কথা, সে সময় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হিন্দু মহাসভার পক্ষে তিনি এখানে একটি আন্দোলন গড়ে তোলেন যে যদি এখানে মুসলমানরা ভারতবর্ষের সঙ্গে না থাকতে পারে, তাহলে পাকিস্তানে যে বঙ্গ চলে যাচ্ছে, সেই বঙ্গের 56% মুসলমান, যেটা পূর্ব পাকিস্তান হতে যাচ্ছে, সেখানে 44% হিন্দু নিরাপদ হবে কী করে? নিরাপত্তা থাকবে না। বিশেষ করে কলকাতা দাঙ্গা, নোয়াখালীর দাঙ্গা, ত্রিপুরার দাঙ্গা 46 সালে যখন ঘটছে, তখন কিন্তু বাংলার হিন্দুরাও বুঝতে পারছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। একমাত্র প্রতিবাদ করলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। কারণ 1937 থেকে 47 এই সময়ের রাজনীতি উনি দেখছেন, নিজের চোখের সামনে ঘটতে দেখছেন।
37 সালে মুসলিম লীগের সরকার তৈরি হলো, বন্দে মাতরম খণ্ডিত হলো, উনি পদ্ম চিহ্নিত একটি নতুন এমব্লেম, ব্রিটিশদের এমব্লেম সরিয়ে দিয়ে নতুন একটা এমব্লেম তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে চালু করতে চাইলেন, মুসলিম লীগ করতে দিল না। কলকাতা মিউনিসিপ্যাল আইন সংশোধন করে 80% যেখানে হিন্দু বসবাস করে সেই কলকাতার মিউনিসিপ্যাল আইন পাল্টে সেখানে মুসলিম প্রতিনিধির সংখ্যা বাড়িয়ে দিল। এই হিন্দু বিরোধী কাজগুলো তিনি দেখছিলেন, কংগ্রেস প্রতিবাদ করছে না, অথচ হিন্দুরা ভোট দিচ্ছে কংগ্রেসকে। একমাত্র হিন্দু মহাসভার প্রতিনিধি হিসাবে উনি কিন্তু প্রতিবাদ করলেন এবং তারই প্রতিবাদের ফলে 1946 সালে একটি সম্মেলন হয়, তারকেশ্বর একটা কনফারেন্স হয় রাজবাড়িতে, যে তারকেশ্বরে 20 তারিখে সম্ভবত প্রধানমন্ত্রী আসছেন এবং আমাদের রাজ্যের তরফ থেকে আনুষ্ঠানিকভাবে যে 20শে জুন পশ্চিমবঙ্গ দিবস সেটা ওখানে পালন করা হবে মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে। ওই সেই ঐতিহাসিক সভাস্থল যেখান থেকে বাংলার হিন্দুরা, হিন্দু মহাসভার তৎকালীন সভাপতি নির্মলচন্দ্র চট্টোপাধ্যায়, তার সভাপতিত্বে ওখানেই সিদ্ধান্ত হলো যে বাংলা নিয়ে একটা পাকিস্তান তৈরি হতে যাচ্ছে, তাহলে পাকিস্তানের মধ্যে থাকা যে হিন্দুরা তাদের একটা আলাদা রাজ্য গঠন করে তাদের ভারতবর্ষের সঙ্গে যুক্ত হওয়া উচিত। এবং সেখানেই একটি সমিতি তৈরি করা হলো, যে হিন্দুদের হোমল্যান্ডের জন্য একটা সমিতি তৈরি করা হলো শ্যামাপ্রসাদের নেতৃত্বে। শ্যামাপ্রসাদ এরপরে গোটা বাংলা চটে ফেললেন, বিভিন্ন জায়গায় সভা সমিতি করলেন এবং হিন্দুদের সংগঠিত করলেন এবং তার ফলশ্রুতিতে শেষ পর্যন্ত মাউন্ট ব্যাটেনের সঙ্গে উনি বসলেন। মাউন্ট ব্যাটেনকে উনি বোঝাতে সক্ষম হলেন যে হিন্দুরা কোনো মতেই মুসলিম লীগের শাসনে পূর্ব বাংলায়, পূর্ব পাকিস্তানে কোনোভাবেই তারা নিরাপদে থাকবে না। এবং শেষ পর্যন্ত মাউন্ট ব্যাটেন তিনি মেনে নিতে বাধ্য হলেন তার অকাট্য যুক্তি, এবং এইটা মেনে নেওয়ার ফলেই কিন্তু সেই 20শে জুন 1947 ঐতিহাসিক দিন, যে ঐতিহাসিক দিনে বাংলার প্রাদেশিক সভাতে ভোটাভুটি হলো, যে ভোটাভুটিতে পূর্ব বাংলার বা পূর্ব অংশের, মানে বঙ্গে তখন বঙ্গপ্রদেশ, এই বঙ্গপ্রদেশের পূর্ব অংশের যে এমএলএরা তারা 58-21 ভোটে সিদ্ধান্ত নিলেন যে তারা বাংলার পশ্চিমাংশ নিয়ে এখানে একটি আলাদা রাজ্য চান, হিন্দু অধ্যুষিত যে জেলাগুলো সেইগুলো নিয়ে তারা আলাদা একটি রাজ্য চান। এবং তার ফলেই কিন্তু আজ আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছে। আর আলাদা পশ্চিমবঙ্গ রাজ্য সৃষ্টি হয়েছে বলেই সেটা ভারতবর্ষের সঙ্গে আছে। ভারতবর্ষ ভাষার ভিত্তিতে এখানে কিন্তু রাজ্যগুলো তৈরি হয়েছে। আর যদি পশ্চিমবঙ্গ না তৈরি হতো, ভারতবর্ষে বাংলা ভাষাভাষী কোনো রাজ্যই থাকতো না। পশ্চিমবঙ্গ দিবসের বিষয়টা ভারতীয় জনতা পার্টি তারা অল্প বিস্তর বিভিন্নভাবে তারা আলোচনার মধ্যে এসেছিল। আমি বলতে পারি, যখন আমি এই আইডিয়াটি যখন নিয়ে আসি, আমি যে বিশেষ কারো দ্বারা প্রভাবিত বা কোথাও শুনেছিলাম তা নয়, কিন্তু আমার পড়তে পড়তে মনে হয়েছিল পশ্চিমবঙ্গের সৃষ্টি ইতিহাস এরকম হয়েছে, তাই পশ্চিমবঙ্গ দিবস উদযাপন সমিতি নাম দিয়ে আমরা দিনটা পালন করতাম। এরপরে খণ্ড বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় এটা চর্চার মধ্যে আসতে থাকে যে পশ্চিমবঙ্গ দিবস বলে একটা কিছু আছে। এবং পশ্চিমবঙ্গের জন্মবৃত্তান্ত প্রাসঙ্গিক কেন, এটাই মূল বিষয়, যে প্রাসঙ্গিক হয়ে উঠলো কেন। প্রাসঙ্গিক এই জন্য হয়ে উঠলো যে ঐতিহাসিক প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল সেই ঐতিহাসিক প্রেক্ষাপট আবার ফিরে আসছিল। আবার পশ্চিমবঙ্গে সেই জামাতি রাজনীতি, সেই মুসলিম লীগের রাজনীতি ফিরে আসছিল। আবার বাঙালি হিন্দুরা যেরকমভাবে সেই সময় 250টা সিটের মধ্যে 119টি মুসলিমদের জন্য সংরক্ষিত, বাঙালি হিন্দুরা রাজনীতিতে জায়গা পেতেন না। বর্ণ হিন্দু, বাঙালি হিন্দু সব মিলে 80টা মাত্র সিট সংরক্ষিত ছিল তাদের জন্য। শিডিউল কাস্ট, ইউরোপিয়ান ইত্যাদি করে সংরক্ষিত ছিল। 119টাই তো মুসলিমদের জন্য সংরক্ষিত, এরপর ইউরোপিয়ান, শিডিউল কাস্ট এদের জন্য সংরক্ষিত। তাহলে ওই যে বঙ্গপ্রদেশ গোটাটাই পূর্ব পাকিস্তানে চলে যাচ্ছিল, সেখানে হিন্দুরা কখনো রাজনৈতিকভাবে পাত্তা পেতেন না। আর রাজনৈতিকভাবে পাত্তা না পেলে কি হয় সেটা পূর্ব পাকিস্তান আর বাংলাদেশে দেখছেন। সেখানে হিন্দুরা কিভাবে বিতাড়িত, সেখানে হিন্দু সংস্কৃতি বিপন্ন, হিন্দুরা বিতাড়িত, হিন্দু সংস্কৃতি বিপন্ন, হিন্দুরা প্রতিদিন সেখানে নিপীড়িত হচ্ছেন, এই দশা কিন্তু ঘটত। তাই আজকের গত 3 বছর ধরে যখন
শুভেন্দু অধিকারী মহাশয় যখন বিরোধী দলনেতা, তিনিও এই ন্যারেটিভটা, পশ্চিমবঙ্গের ন্যারেটিভটা তিনি চারিদিকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করলেন, ফলে আরও গুরুত্ব পেল এবং গোটা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়লো। আমরা 2017তে আমি এবং আমার কিছু বন্ধুবান্ধব, আমার কিছু অধ্যাপক, উকিল, শিক্ষক, তারা মিলে আমরা একটা বৌদ্ধিক পরিবেশ এটা শুরু করেছিলাম। আমরা গোটা দক্ষিণ 24 পরগনা, কিছুটা উত্তর 24 পরগনা, বর্ধমান, এ সমস্ত জায়গাতে আমাদের আলোচনা গেছে। আমার ছাত্রছাত্রীর মধ্যে দিয়ে, আমার বন্ধুদের মধ্যে দিয়ে, শিক্ষক সম্প্রদায়ের মধ্যে দিয়ে মেসেজটা গেছিলো। কিন্তু যখন শুভেন্দুবাবু এটাকে নিয়ে এলেন গত 3 বছরে, এটা কিন্তু আরও জনপ্রিয়তা অর্জন করলো। এত জনপ্রিয়তা অর্জন করলো যে মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ দিবসটাকে ভুলিয়ে দেওয়ার জন্যে নববর্ষের দিনে উনি পশ্চিমবঙ্গ দিবস ঘোষণা করে দিলেন। নববর্ষের আলাদা একটা গুরুত্ব আছে, আলাদা একটা পবিত্র দিন, দীর্ঘদিন থেকে এটা বাঙালি সংস্কৃতির একটা অন্য তাৎপর্যময় দিন। এর সঙ্গে পশ্চিমবঙ্গ তৈরির ঐতিহাসিক বিষয়টাকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উনি করলেন এর সঙ্গে জুড়ে দিয়ে। তাই প্রকৃত পশ্চিমবঙ্গ তৈরির যে দিন, যে ইতিহাস, সেটা আমরা যে ভুললে চলবে না। যে ওই সময়ে দাঁড়িয়ে বাঙালি হিন্দু বুদ্ধিজীবীরা কিন্তু পশ্চিমবঙ্গ তৈরি করেছিলেন। রাজনৈতিকভাবে শেষ পর্যন্ত জ্যোতিবাবুও পশ্চিমবঙ্গ তৈরিতে ভোট দিয়েছিলেন, কংগ্রেস সমর্থন করেছিল, সমস্ত হিন্দু এমএলএরও সমর্থন করেছিল। হিন্দু মহাসভা তো অত এমএলএ ছিল না, কিন্তু শ্যামাপ্রসাদের চেষ্টায় সেটা সম্ভব হয়েছিল। গোটা বাংলা জেগে উঠেছিল। সে সময় অমৃতবাজার পত্রিকায় একটি গ্যালপ পোল হয়, পত্রিকার তরফ থেকে একটা স্লিপ দেওয়া হয়। সেখানে 97% মানুষ যারা ওই পেপারটা পড়তেন, তারা কিন্তু পশ্চিমবঙ্গ তৈরি হোক, বাঙালি হিন্দুর জন্য আলাদা একটি রাজ্য তৈরি হোক, তারা কিন্তু ভোট দিয়েছিলেন। অনেক প্রতিষ্ঠান তারা কিন্তু ভোট দিয়েছে যে পশ্চিমবঙ্গ আলাদা করে তৈরি হোক। সে সময় বাঙালি মনীষা, বাঙালি বুদ্ধিজীবী সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ভাষাবিদ, ইতিহাসবিদ রমেশচন্দ্র মজুমদার, ইতিহাসবিদ যদুনাথ সরকার, বিজ্ঞানী মেঘনাথ সাহা, এই সমস্ত মানুষরাও কিন্তু সেদিন সমর্থন করেছিলেন পশ্চিমবঙ্গ তৈরিতে, এবং সেভাবে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল। তাই সেই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা যারা করেছিলেন, তারাই প্রকৃত বাঙালি বিরোধী এবং পশ্চিমবঙ্গ বিরোধী। কারণ এই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ, কারণ বঙ্গের পশ্চিমাংশের হিন্দু অধ্যুষিত জেলাগুলোকে নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটা তৈরি হয়েছিল, এবং সেই পশ্চিমবঙ্গের স্রষ্টা আর কেউ নয়, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। আমরা তো মূলত 1টি, 2টি, 3টি পর্যন্ত আমরা সেমিনার করেছি, এবং সেমিনারের সমস্ত বিখ্যাত বক্তা তারা এসেছেন। সেখানে পশ্চিমবঙ্গের সীমান্ত সমস্যা, পশ্চিমবঙ্গের অর্থনৈতিক সমস্যা, পশ্চিমবঙ্গের ভাবনা, পশ্চিমবঙ্গের সংস্কৃতি, পশ্চিমবঙ্গের অতীত কী ছিল, বর্তমান কি হয়েছে, এবং যে রাজনৈতিক পরিস্থিতিতে পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল আবার সেই রাজনৈতিক পরিস্থিতি তৈরি হচ্ছে কি না, সেটা নিয়ে আমরা অনেক বিষয়ে কিন্তু দৃষ্টিপাত করেছি, আলোকপাত করেছি, এবং অনেক মানুষ এই আলোচনার দ্বারা তারা কিন্তু সমৃদ্ধ হয়েছেন। যেটা হলো, আমরা প্রতি বছর এটা করি। গতবারে আমি যে লিফলেটটি করেছিলাম, সেই লিফলেট এবং আমার যে ফ্লেক্স, সেটা আমি ওনার দপ্তরে পাঠাই, এবং আমি বলি যে এটা 2017 সাল থেকে আমি এই ভাবনাটা নিয়ে করছি। এবং গতবার আমার প্রভাত ফেরি ছিল, তার ছবি আমি ইত্যাদি পাঠিয়েছিলাম। তারপরে ওনার অফিস থেকে আমাকে আবার ওই ফ্লেক্সটা চাওয়া হয়, যে ফ্লেক্সে বক্তব্য ছিল যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ছবি দিয়ে, তুমি ছিলে তাই পশ্চিমবঙ্গে আছি, ভারতবর্ষে আছি। তো এইটা উনি ওনারও প্রচারের মধ্যে ওই ভাবনাটা নিয়ে এসেছিলেন। তো এটা একটা বড় পাওনা আর কি। অবশ্যই অসাধারণ একটা অভিজ্ঞতা। আমি এরই সঙ্গে আপনাকে আরো একটা প্রশ্ন করতে চাই যে পশ্চিমবঙ্গ ভারত ভাগ নিয়ে, যখন ভারতবর্ষ ভাগ হয়েছিল, এর উপর ভিত্তি করে পশ্চিমবঙ্গ, তবে আমি যদি একটা জিনিস দেখি যে দক্ষিণ এখানে কিন্তু সংখ্যালঘু উদ্দেশ্য সবাই বলে, তো সেই জায়গার সভাপতি আপনার আজকে যে এই যে বিপুল সাফল্য বঙ্গবন্ধু, এবং আপনি সেই মানুষ যিনি ভোটের সময় চোখে চোখ রেখে সাংবাদিককে বলতে দক্ষিণ 24 পরগনার টলিগঞ্জ এবং যাদবপুরের সঙ্গে টলিগঞ্জ একদম এবং দক্ষিণ এবং যাদবপুর এবং টালিগঞ্জ জিতবে, এটা অনেক আগেই আমি বলেছিলাম। টালিগঞ্জ 50-50 লড়াই, এবং উত্তরও জিতবে, এটা আমি বলেছিলাম। আগে আমার ইন্টারভিউ সেটা ছিল, ইলেকশনের অনেক আগে সেটা ছিল। কারণ সংগঠনটা দীর্ঘদিন সংগঠনের সঙ্গে জুড়েছিলাম বলে আমার সেটা মনে হয়েছিল যে বামপন্থী ভোটটা কীভাবে কাটতে হবে, তার জন্যে
যে ধরনের ন্যারেটিভ দরকার সেই ন্যারেটিভ আমরা নিয়ে গেছি। আর অ্যান্টি ইনক্যাম্বেন্সি অবশ্যই ছিল, মানুষের জাগরণ একটা বড় বিষয় ছিল, কিন্তু আমাদের প্রত্যাশা, আমাদের প্রত্যয়, আমাদের কর্মদক্ষতা, আমাদের কর্মীদের ডেডিকেশন নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই। তারা সত্যি তাদের ডেডিকেশন দিয়ে তারা কাজ করেছেন। যতটুকু কর্মী আমি পেয়েছিলাম, 21 সালের পর 1/3 কর্মী পেয়েছি আমি, কিন্তু যাদবপুর সাংগঠনিক জেলাটা দক্ষিণ 24 পরগনা নয়, আপনি দক্ষিণ 24 পরগনা বলছেন। আসলে আমাদের ভারতীয় জনতা পার্টির আগে দক্ষিণ 24 পরগনা ছিল, তার দুটো ভাগ হয়েছে, পরে আমাদের লোকসভা ভিত্তিক ভাগ হয়েছে। তো লোকসভা ভিত্তিক ভাগ হওয়ার পরে আমাদের এটা যাদবপুর সাংগঠনিক জেলা। তো যাদবপুর সাংগঠনিক জেলার পরে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। আগে ইন্টেলেকচুয়াল সেল ইত্যাদি কাজ করেছি, পশ্চিমবঙ্গ দিবস বা আরও সংগঠনে কাজ করেছি। তো এখন যেটা হলো যে এখানে অনুপ্রবেশ এবং মুসলিম জনসংখ্যা আধিক্য, তো তার মধ্যেও কাজ করতে গিয়ে সমস্যা নিঃসন্দেহে হয়েছে। 21 পরবর্তী সময়ে আমি খুব কম কর্মী পেয়েছি, কিন্তু সেই কর্মীদের মোটামুটি নির্দেশনা দেওয়া এবং তাদের কর্মদক্ষতার উপরে নির্ভর করে আমাকে কাজ করতে হয়েছে। আর বড় বিষয় হলো আমার পার্টি যা করেছেন, কেন্দ্রীয় স্তর থেকে পার্টি এবং রাজ্য স্তর থেকে পার্টি যেভাবে জেতানোর জন্য যে কৌশল, যে কর্মপন্থা এবং যে কার্যক্রম দিয়েছেন, প্রত্যেকটাই আমরা অক্ষরে অক্ষরে পালন করে কাজ করার চেষ্টা করেছি। আমি পার্টির প্রতি বরাবরই এরকমভাবে দায়বদ্ধ, তাই সেটা করেছি। যে আপনি বলছিলেন যে 2016 সালে ব্যাপারটা, 2016 সালে আমি এখানে ড্যাম হারবো জানতাম, থার্ড হবো জানতাম, কিন্তু দল আমাকে চেয়েছে যে অধ্যাপকের বিরুদ্ধে অধ্যাপক দাঁড়াতে হবে, তো আমি সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছি। তো এরকমভাবেই চলছে। তো দলের স্ট্র্যাটেজি, দলের নির্দেশ মেনে এখানে কাজ হয়েছে, সুতরাং এই জয়টা এসেছে। আর সংখ্যালঘু এলাকা বলেই হিন্দুরাও বুঝতে পারছেন যে আবার একটা বাংলাদেশ হবে না তো, পশ্চিম বাংলাদেশ হবে না তো, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশ হবে না তো। এই ন্যারেটিভটাও আমাদের নিয়ে যেতে সুবিধা হয়েছে, যে অনুপ্রবেশের ফলে কীভাবে জনসংখ্যা বাড়ছে দক্ষিণ 24 পরগনায়, মুসলিমদের হাতে সমস্ত চলে যাচ্ছে রাজনৈতিক ক্ষমতা তাদের হাতে চলে যাচ্ছে। কারা নিয়ন্ত্রণ করতো? আজকে দেখুন না, যারা গ্রেপ্তার হয়েছে, শাহজাহান, জাহাঙ্গীর, সেলিম, নামগুলো, এরাই রাজনীতি নিয়ন্ত্রণ করতো, ভীতির পরিবেশ তৈরি করেছিল, গণতন্ত্র ছিল না। সেই অবস্থায় ভারতের নির্বাচন কমিশন SIR করেছেন, গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে এনেছেন। তো বিষয়টা সামগ্রিক, বিষয়টা আমি নেতৃত্ব দিচ্ছি বলে শুধু আমার কথা নয়, এটা সামগ্রিক বিষয়। আজকালকার ইয়ং যারা রয়েছে, অর্থাৎ আগামী ভবিষ্যৎ, এবং এরই সঙ্গে শিক্ষকদের, আপনি নিজে একজন অধ্যাপক, তো আগামী দিনে বঙ্গ বিজেপির কি মোটো হবে বা আগামী দিনে ঠিক কীভাবে ভাববে শিক্ষা এবং শিক্ষার ছাত্রদের জন্য? ভালো প্রশ্ন এবং সঙ্গত প্রশ্ন। গত 15 বছর ধরে শিক্ষার যে হাল করেছে, পরিকাঠামো বলুন, শিক্ষা প্রশাসন বলুন, নিয়োগের ক্ষেত্রে বলুন, এটাকে পুনর্গঠন করতে গেলে কয়েক দশক সময় লাগবে। অবশ্যই ভারতীয় জনতা পার্টি তার নির্দিষ্ট থিঙ্ক ট্যাঙ্ক, তার চিন্তাভাবনা অনুযায়ী তারা পুনর্গঠনের কাজ পুঙ্খানুপুঙ্খভাবে করবে। কিন্তু এই 26,000 শিক্ষকের বিষয়টা বলে, যেগুলো সাবজুডিস রয়েছে, যেগুলো আদালতে রয়েছে, লিটিগেশন রয়েছে, সেখানে কোনো সরকারকে হাত দিতে পারবে? আগে লিটিগেশনগুলো সরাতে হবে। তো নিয়োগের ক্ষেত্রে দেখা যাবে আগের সরকারের ওই ভুল, ওই গলতগুলো এই সরকারকেও অনেক দিন টেনে নিয়ে যেতে হবে। তো কীভাবে সেটা সমাধান করা যায়, পন্থা আলোচনার মাধ্যমে তার একটা পন্থা নিশ্চয়ই বেরিয়ে আসবে এবং শিক্ষা মন্ত্রক তার ভাবনা ভাববে। আর একটা বিষয় হয়েছে যেটা, সেটাও দীর্ঘ 49 বছরের কুফল, যে আমি কবজা করব, আমি ছাত্র রাজনীতি করব কিভাবে? এক দলের ছাত্র রাজনীতি, দলীয় ছাত্র রাজনীতি। যখন SFI আছে তো SFI, আমি DSA ঢুকতে দেবো না, ওখানে ছাত্র পরিষদ ঢুকতে দেবো না, ABVP ঢুকতে দেবো না, চর্চাটা বন্ধ করে দিল। তৃণমূল আমলে এসে একই করলো, আমরা ছাড়া অন্য কাউকে ঢুকতে দেবো না। চর্চার পরিবেশটা গত 49 বছর ধরে বন্ধ করার ফলে আজকে কলেজে এমন একটা অবস্থা হয়েছে যে সেখানে এই রাজনীতিটা শুরু করলেই সেখানে পুরো শিক্ষার পরিবেশটাই নষ্ট হতে পারে, একটা হানাহানি, হিংসা, একটা পরিবেশ তৈরি হতে পারে। নিশ্চয়ই বিচক্ষণ মুখ্যমন্ত্রী সেই ভাবনা থেকে একথা বলেছেন। যদি আমার ব্যক্তিগত মতামত জিজ্ঞাসা করেন, তা আমি বলবো
ছাত্র রাজনীতি থাকা দরকার, কারণ আমি ছাত্র রাজনীতির মধ্যে দিয়ে এসেছি। চর্চাটা খুব প্রয়োজন, কিন্তু সেটা হেলদি হওয়া দরকার, গণতান্ত্রিক হওয়া দরকার, পক্ষপাত শূন্য হওয়া দরকার। সেরকম একটি পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, পক্ষপাত শূন্য পরিবেশ, সহনশীলতার পরিবেশ এবং যথেষ্ট সৌহার্দ্যমূলক একটা পরিবেশের মধ্যে দিয়ে এটা গড়ে ওঠা সম্ভব। ছাত্র রাজনীতি করলে আমার মনে হয় সামনের দিনে যে রাজনীতিকরা আসবেন, যারা দেশটা চালাবেন, যারা প্রশাসন চালাবেন, তো তারা যদি একটা চর্চার মধ্যে দিয়ে, পরিবেশের মধ্যে দিয়ে না আসেন, কারণ তার শেখার সময় ওটা রাজনীতিটাও তাদের যেমন পড়াশোনা শেখার সময়, রাজনীতি শেখার সময়ও ছাত্রজীবন। তাই সেখানে চর্চার পরিবেশ তৈরি হওয়া উচিত। বহুদলীয় ছাত্র রাজনীতি সেটাও হওয়া উচিত, কিন্তু পরিবেশ পেতে হয়। অবশ্যই 2026-এর ভোটের পর পোস্ট পোল ভায়োলেন্স, যেটা ভোটের আগে সবাই ভয় পাচ্ছিল, পোস্ট পোল ভায়োলেন্স সেটা নেই বললেই চলে। অথচ 2021-এ রক্তগঙ্গা বয়ে গিয়েছিল। সেই সময় আপনি বিজেপি করেছিলেন একা দাঁড়িয়ে, এবং এর সঙ্গে 2016-এও আপনিই ছিলেন যিনি একমাত্র দক্ষিণ 24 পরগনা, আবারও বলছি কারণ এই কারণে, কারণ যাদবপুরটা দক্ষিণ 24 পরগনার মধ্যেই ছিল এক সময়, তখন ছিল। তো সেইখানে সেই সময়টায় আপনাকে কি কি অবস্থার সম্মুখীন হয়েছিল এবং সেই অবস্থাগুলো 26-এ দাঁড়িয়ে কতটা উন্নতি হয়েছে? ঠিকই, তখন যাদবপুর জেলা ছিল না। যাদবপুর জেলা তো গত 1 বছর হলো। তখন দক্ষিণ 24 পরগনা পূর্ব জেলা ছিল, মানে দক্ষিণ 24 পরগনা রাজনীতির সঙ্গে ছিলাম। তো 21 সালে যে পরিস্থিতি, সেই গোসাবা, বাসন্তী তখন আমাদের এই জেলার মধ্যে, কুলপি, কাকদ্বীপ, এই সমস্ত জায়গাগুলো আমাদের জেলার মধ্যে, ক্যানিং, বাসন্তী, গোসাবা, কুলতলি, এই সমস্ত জায়গাতে বলতে পারেন যে উপদ্রুত এলাকা। আমি এটা নাম দিয়েছিলাম, এই সময়টাকে নাম দিয়েছি রাজনৈতিক মহামারী। আর সেই রাজনৈতিক মহামারী যে ভাইরাস তৈরি করেছিল তার হলো তৃণমূল কংগ্রেস। গোটা পৃথিবীতে, ভারতবর্ষতে নয়, গোটা পৃথিবীতে এরকম দ্বিতীয় দৃষ্টান্ত দেখা যাবে না যে গণনা কেন্দ্রের মধ্যে একজন প্রার্থীকে মেরে ফেলা হচ্ছে মানুষরা, তাকে একবারে অ্যাটেম্প্ট টু মার্ডার। তারপরে বোধহয় 15 দিন পরে মগরাহাটের প্রার্থী ছিলেন, 15 দিন পরে মারা গেলেন। বাড়িতে তার পুকুরে বিষ ঢেলে দেওয়া হচ্ছে, ফসল নষ্ট করে দেওয়া হচ্ছে, বাড়িগুলো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে বুলডোজার দিয়ে, দোকানপাট সমস্ত নদীতে, পুকুরে ফেলে দেওয়া হচ্ছে। এই রকম পরিবেশ, পিটিয়ে মারা হচ্ছে। ওই বিশ্বজিৎ না, যে কি অবস্থা তৈরি হয়েছে, ধর্ষণ, খুন, মানে রাহাজানি, কি অবস্থা তৈরি হচ্ছে 21 সালের পরবর্তীকালে। কিন্তু আমরা ওই 21 সালের পরে খুব কতিপয় আমরা যারা আবারও ঘুরে দাঁড়ানোর জন্যে আমরা কিন্তু বিজেপিটা করছি। কারণ একটা ছিল যে মোদিজির নেতৃত্ব দিচ্ছেন, আমরা নিশ্চয়ই সারা ভারতবর্ষে যে দল নেতৃত্ব দিচ্ছে, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলা থেকে যার জন্ম, যার চিন্তাধারায় দলটা তৈরি, গোটা ভারতবর্ষে প্রতিষ্ঠিত হচ্ছে। আমরাও কোনো না কোনো দিন আমরা প্রতিষ্ঠিত হতে পারবো, সেই বিশ্বাস প্রত্যয় নিয়ে কিন্তু আমরা দলটা করছিলাম। এবং 21 পরবর্তী সময়ে খুব কঠিন পরিস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়। যতটুকু সহযোগিতা পেয়েছি সকলকে নিয়ে কাজ করার ভাবনা ছিল, সেই সবাইকে নিয়ে এগিয়ে গেছি। তো যে সাফল্য এসেছে, এই সাফল্য সবারই প্রচেষ্টা। বঙ্গ বিজেপির বিরোধী দল যদি আমরা বলি, এখন বঙ্গ বিজেপি জয়ের পর বিরোধী দল প্রায় শূন্য হয়ে গেছে, এবং বিরোধী দল হিসাবে যাদের নাম আসছিল তারা এখন নিজেদের জায়গা, দল বদলের জায়গায় চলে গিয়েছে। তো সেই সম্পর্কে আপনার কি বক্তব্য? না, তৃণমূল আমাদের নির্বাচনের আগে মাননীয় সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি বারবার একটা কথা রিপিট করতেন, আমাদের বোধহয় বিশ্বাস করতে বলছেন, তৃণমূল নেই, তৃণমূল চলে গেছে, তৃণমূল ফিরবে না। এই যে কথাটা উনি বলতেন, অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে আমাদের বিশ্বাস করতে বলতেন। কেন বলতেন এখন বুঝতে পারি, যে তৃণমূলের মধ্যে কোনো আইডিওলজি নেই, পুরোটা নির্ভর করে আছে 75-25-এর উপরে, ভাগের উপরে, কে কতটা তুলতে পারবে, কতটা দিতে পারবে। তো এরকম একটা দল টিকতে পারে না, সম্পূর্ণভাবে স্বার্থান্বেষী একটি দল, আপদমস্তক দুর্নীতিগ্রস্ত। তাই দুর্নীতি থেকে বাঁচার জন্যে এখন কে কোন দিকে যাবেন ছোটোছুটি করছেন।
কোন গ্রুপটা তৈরি করব, কে ভাইপোর সঙ্গে থাকবো কি থাকবো না, কে মমতা ব্যানার্জির সঙ্গে থাকবো কি থাকবো না, বিজেপি আমাকে নেবে কি নেবে না, এই রকম তারা এখন দাবার বোর্ডের মতো এদিক ওদিক ছোটাছুটি করছে বাঁচার জন্যে। হ্যাঁ, এইটাই অবস্থা এখন তৈরি হয়েছে। তো এই অবস্থায় বিরোধী দলের সেইভাবে কোনো অস্তিত্ব আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু আমরা কোনো শক্তিকে ছোট করে অবশ্যই দেখি না। ভারতীয় জনতা পার্টি তার আদর্শ অনুযায়ী কাজ করবে, তার সংগঠন গড়ে তুলবে। না, আমাদের চাওয়া যেটা ছিল, পশ্চিমবঙ্গ দিবস যখন করেছিলাম আমরা বলতাম যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই জন্ম, যখন গুজরাটে যখন বল্লভভাই প্যাটেলের মূর্তি হচ্ছে, তখন আমাদের মনে হয় শ্যামাপ্রসাদের একটা মূর্তি আমাদের শিয়ালদায় থাকা উচিত। কেন শিয়ালদায়, মানে উদ্বাস্তু স্রোত শিয়ালদায় আছড়ে পড়েছিল, তার রিহ্যাবিলেট করেছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো ওখানে তার একটা মূর্তি, এবং এত মানুষ যান, এবং পশ্চিমবঙ্গ স্রষ্টা উনি, তো ওনার একটি বিশাল আকার মূর্তি ওখানে যদি থাকে, সবাই শ্রদ্ধা জানায়। তো সেটা হতে যাচ্ছে, আর বিশেষ কিছু সেটা আমার বলার নেই। এবারে যেটা দরকার চাইব যে এই ধরনের বৌদ্ধিক সংগঠন, আমাদের মতো বৌদ্ধিক সংগঠন, আমরা সাহায্য চাইলেও আমরাও তো আছি, বা তার বাইরে একটা তৈরি হোক, বিভিন্ন জায়গায় শ্যামাপ্রসাদ পাঠচক্র তৈরি হোক। আমরা যেহেতু এটা একটা বৌদ্ধিক প্ল্যাটফর্ম, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এরকম বৌদ্ধিক পাঠক্রম হোক, শ্যামাপ্রসাদ চর্চা বাড়ুক, পশ্চিমবঙ্গের ইতিহাস কী করে তৈরি হয়েছে সেটা জানুক, বিশেষ করে উদ্বাস্তুদের যে অবস্থা কি হতে পারে, কিভাবে উদ্বাস্তু তৈরি হলো, এবং বাঙালি উদ্বাস্তু তারা, আমরা বাংলাদেশ থেকে, পূর্ব পাকিস্তান থেকে সমানে সেই স্রোতের পর স্রোত চলে আসছে। তাই আমাদের ভবিষ্যৎ সম্পর্কে সচেতন হওয়ার জন্যে এই চর্চাটা বাড়ানো দরকার। আমি চাইব ওনার কাছ থেকে এবং মুখ্যমন্ত্রীর কাছ থেকেও সামনের দিনে এই দেশভাগ, পশ্চিমবঙ্গ দিবস, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আমাদের সিলেবাসের মধ্যে আসুক। মনোরঞ্জন জোরদারবাবুকে অসংখ্য ধন্যবাদ টি নিউজ তরফ থেকে। নমস্কার, ধন্যবাদ।